আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আর সেই বৈঠক বসছে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কি তথ্য রয়েছে বিজেন্দ্র সিংহ, তার কাছ থেকে আমরা জানবো। বিজেন্দ্র, সন্ধ্যে ক্যাবিনেটের মিটিং রয়েছে, প্রাইম মিনিস্টারের নেতৃত্বে মিটিং হবে, কিন্তু তার আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং ডাকা হয়েছে, যার সদস্য 5 জন। প্রাইম মিনিস্টার সত্তার চেয়ারম্যান, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই 5 জনকে নিয়ে এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যারা দেশের ইন্টারনাল সিকিউরিটি হোক বা ফরেন অ্যাফেয়ার্স হোক, সেটা নিয়ে সিদ্ধান্ত নেয় এই কমিটি। মনে রাখতে হবে, অপারেশন সিন্দুরের আগেও এই কমিটি বসেছিল। আজকে যখন এই কমিটি বসবে, তখন যে গতকাল ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, বম ব্লাস্ট হয়েছে, সেটার পেছনে কারা রয়েছে, তদন্তে এখন অব্দি কি সরকারের কাছে এসছে, এজেন্সিস গুলো কি ইনপুট দিয়েছে, সেসব নিয়ে ব্রিফিং হতে পারে একটা, এবং নেক্সট স্টেপস গুলো কি ভাবা হচ্ছে সেটাও হয়তো এই মিটিং আলোচনা হতে পারে। যেহেতু ক্যাবিনেটের আগে আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ডাকা হয়েছে, যেখানে 5 সদস্যের কমিটি, যার মধ্যে গুরুত্বপূর্ণ যে 5 জন মন্ত্রী রয়েছেন, তারা রয়েছেন মেম্বার এটার। ডিফেন্স মিনিস্টার রয়েছেন, ফরেন মিনিস্টার রয়েছেন, ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন এবং হোম মিনিস্টার অমিত শাহ রয়েছেন। এবং হোম মিনিস্টার ব্রিফ করবেন আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিকে, কি এখন অব্দি তদন্তে কি সামনে এসছে এবং কারা কারা ইনভলভ ছিল, এই মডিউলটা কি, পরবর্তী স্টেজগুলো তারা কি ভাবছেন, সেসব অমিত শাহ ব্রিফ করবেন আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিকে। এবং তারপর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে যে পরবর্তী স্টেজগুলো তারা কি নিতে চলেছেন। ধন্যবাদ বিজেন্দ্র। লালকেল্লার কাছে দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা নয়। ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি বিস্ফোরণ, ডিটোনেটর দিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটানো হয় বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আর কি সূত্রের খবর, কেন এটা আত্মঘাতী হামলা নয়, কি বলা হচ্ছে, সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, একেবারে যে বিষয়টা তদন্তকারীরা বিভিন্ন এজেন্সি তারা মনে করছেন যে পরিকল্পনা মাফিক কোনো জায়গায় গিয়ে যে ফিদাইল অ্যাটাক বা আত্মঘাতী হামলা, সেটা কিন্তু এটা নয় বলে তারা অনুমান করছেন। এবং এর পিছনে যে বিষয়টা সেটা তোমায় বলে রাখি, গত 19শে অক্টোবর প্রথম কিন্তু গোটা এই যে হোয়াইট কলার ইকোসিস্টেম যে টেরোরিজম, সেই বিষয়টা সামনে আসে কোন জায়গা থেকে, সেটা যে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে। কারণ সেখানে জেইসি মোহাম্মদের বেশ কিছু পোস্টার উদ্ধার হয়, তার পরবর্তীকালে মামলা হয়। এর পরবর্তীকালে এই হোয়াইট কলার টেরোরিজম ইকোসিস্টেমের খোঁজে যখন বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়, তখন কিন্তু এই গোটা বিষয়টা বিভিন্ন ক্ষেত্র থেকে ধরপাকড়, সেই ধরপাকড়টা শুরু হয়ে যায়। এর আগে তুমি দেখেছো যে গত পরশু দিন এই যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তার আগে ফরিদাবাদ, এখান থেকে 35 কিলোমিটার দূরে, সেই ফরিদাবাদে প্রথম হচ্ছে এই যে আরেকটা এই মডিউল, সেই মডিউলটা সামনে আসে। গাড়ির মধ্যে যে ছিল বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, তার সঙ্গী তাদের রাখা যে বিস্ফোরক, সেই বিস্ফোরক সেখান থেকে বাজেয়াপ্ত হয়। এখান থেকে মনে করা হচ্ছে কোনো রকমভাবে গাড়ি নিয়ে, এই রকম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সে কিন্তু বেরিয়ে চলে আসে দিল্লির উদ্দেশ্যে। এবং আসার পরবর্তীকালে সাধারণত যে পুলিশের হাত থেকে বা এজেন্সির হাত থেকে বাঁচার জন্য সে প্রথমে বিভিন্ন জায়গায় ঘোরে এবং তার পরবর্তীকালে লালকেল্লার পাশে গিয়ে পার্কিং লটে প্রায় 3 ঘন্টা থাকে। এবং তারপর সেখান থেকে গাড়ি নিয়ে যখন যেতে গিয়ে একেবারে লালকেল্লার মূল ফটকের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। কিন্তু এক্ষেত্রে যারা গোয়েন্দারা, যারা বিশেষজ্ঞরা, তারা যে বিষয়টা মনে করছেন যে এই জৈশ-ই মোহাম্মদের এই যে সঙ্গে যদি যুক্ত থাকে, এরা কিন্তু যদি কোনো রকমভাবে এই আত্মঘাতী হামলা করে, তাদের প্ল্যান পরিকল্পনা সম্পূর্ণ যে ব্লু প্রিন্টটা তৈরি হয়, ঠিক তার থেকে কিছুটা আলাদা তারা এখনো পর্যন্ত পাচ্ছেন। কারণ হচ্ছে যে ধরনের বিস্ফোরক সেখান থেকে তারা ব্যবহার করেছিল, এবং সেই জায়গায় যখন গাড়ি রানিং ছিল, পিছন দিকটা কিছুটা অংশ ফাঁকা ছিল, ফলে কিন্তু এর অভিঘাত আরও যে অর্থে এরা করতে চেয়েছিল সেইটা কিন্তু হওয়া সম্ভব হয়নি। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাস্তা কোনো জায়গায় যে আত্মঘাতী বিস্ফোরণ করার জন্য একেবারে চাইলে আরও ভিড় এলাকা, পাশে বাজার রয়েছে বা অন্যান্য জায়গা রয়েছে, সেই জায়গায় যেতে পারত, তার বদলে রাস্তা দিয়ে মনে করছেন এখানে এজেন্সি যে সে কিন্তু পালাতে যাচ্ছিল, যদিও গোটাটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা উঠে আসছে, অর্থাৎ যে এক হচ্ছে পালাতে যায় এবং তার পরবর্তীকালে দ্রুত তড়িঘড়ি এই বিস্ফোরক, সেই বিস্ফোরকটা ব্যবহার করা হয়েছিল। এবং তার জেরেই কিন্তু এই গত পরশুদিন রাত্রে এই ভয়াবহ
ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সেটা ঘটেছে। তবে এখনও আবারও বলবো যে প্রাথমিক পর্যায়ে গোটা বিষয়টা এজেন্সির কাছে উঠে এসছে, বিভিন্ন দিকগুলো এখনও তারা আরও জানার চেষ্টা করছে। এই মডিউলের আরও সদস্যরা তারা কি আছে, কারণ গত কালকেও বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং তাদেরকে সবাইকে ধরা গেলে তবে কিন্তু গোটা যে প্ল্যান পরিকল্পনা সেই বিষয়ে জানা যাবে। ইতিমধ্যে যাদেরকে আগে গ্রেপ্তার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ সেটা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিভিন্ন এজেন্সির একদিকে এনআইএ, পাশাপাশি কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা সমস্ত দিকটা খতিয়ে দেখছে এবং বিভিন্ন দিক খোলা রেখেই তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আসবো তোমার কাছে আমরা। তবে তার আগে একবার আপনাদের দেখাই গত সোমবার যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লালকেল্লার কাছে সন্ধ্যে 6:52 একেবারে ধূলিসাৎ হয়ে যায় গোটা এলাকা। দেখতেই পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, 12 জন মানুষের মৃত্যু হয়েছে। একাধিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠেও এসেছে। যদিও ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম তারা নমুনা সংগ্রহ করেছেন এবং সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি ঘটনাস্থলে আবারও আপনাদের নিয়ে যাব। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ইতিমধ্যে ফরেনসিক টিম তারা নমুনা সংগ্রহ করেছেন, সেই সম্পর্কে তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে? গত পরশুদিন রাত্রিবেলা যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার পরবর্তীকালে সেখানে কিন্তু প্রথমে এসে পৌঁছায় হচ্ছে দিল্লি পুলিশ, তার পরবর্তীকালে হচ্ছে এনএসজি এসে পৌঁছায় এবং তার সঙ্গে একবারে ফরেন্সিক টিম তারা এসে পৌঁছায় এবং এনআইএ সদস্যরা এসে পৌঁছায়। গত পরশুদিন রাত্রি থেকে আমরা দেখেছি গতকালকে একবারে সন্ধ্যে পর্যন্ত ফরেন্সিক টিমের সদস্যরা তারা সেই বিস্ফোরণ যে স্থল সেই স্থলে থাকে এবং সেখান থেকে প্রায় 42 ধরনের নমুনা তারা সংগ্রহ করেছে বলে ফরেন্সিক সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই নমুনা শুধু সংগ্রহ করা না, এমনকি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সেই ড্রোন ব্যবহার করে যে বিভিন্ন জায়গা যে এলাকা সেই এলাকার ছবি তারা তুলেছে এবং পাশাপাশি হচ্ছে যে 42 ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই 42 ধরনের নমুনার মধ্যে এখনও পর্যন্ত যেটা জানতে পারছি যে দুটি নমুনা যেটা বিস্ফোরক বলে তারা মনে করছেন, যার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট বলে তারা অনুমান করছেন এবং পরবর্তীকালে ল্যাবে পরীক্ষা হবে এবং সেটা কিন্তু জানা যাবে। এবং দ্বিতীয় বিস্ফোরক যেটা ব্যবহার করা হয়েছিল সেটা কী ধরনের বিস্ফোরক 2 থেকে 3 দিন পরে ল্যাব রিপোর্ট যখন এসে পৌঁছাবে তখন কিন্তু গোটা বিষয়টা জানা যাবে। এই 42 ধরনের নমুনার পাশাপাশি দুটো কিন্তু তাজা কার্তুজও একেবারে বিস্ফোরক স্থল থেকে উদ্ধার হয়েছে। অর্থাৎ এই যে ফরেন্সিক টিমের আধিকারিকরা বিভিন্ন রকমের যে নমুনাগুলো সংগ্রহ করেছে সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো তারা এখন জানার চেষ্টা করছেন সম্পূর্ণভাবে। একদিকে যেমন পুলিশ, বিভিন্ন এজেন্সি তারা কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি সায়েন্টিফিক এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সায়েন্টিফিক এভিডেন্সগুলো কিন্তু কালেক্ট করেছে ফরেন্সিক আধিকারিকরা এবং গতকালকেই সন্ধ্যে পর্যন্ত তারা ঘটনাস্থলে থাকে এবং সেখান থেকে এই 42 ধরনের নমুনা, যার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় তারা মনে করছেন এবং দ্বিতীয়টি কী ধরনের বিস্ফোরক আরও পরীক্ষাগারে নিয়ে গিয়ে তারা পরীক্ষা করছেন।